সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাজগঞ্জে শুরু হলো সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ। প্রথম দিনেই টিকা পেল 15 কিশোরী। জলপাইগুড়িতে বিজেপি কর্মী মারধর মামলায় গ্রেফতার আনসার আলী, পলাতক কৃষ্ণ দাসের খোঁজে পুলিশ। ধূপগুড়িতে জোড়া হাতির তাণ্ডব, জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল 4 পেয়ে, চাঞ্চল্য এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শুরু হলো সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ। প্রথম দিনেই টিকা পেল 15 কিশোরী। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে শনিবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। রাজ্য স্তরে এদিন কলকাতায় কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, বিএমওএইচ ডক্টর রাহুল রায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা। বিএমওএইচ ডক্টর রাহুল রায় জানান, কর্মসূচির প্রথম দিনেই প্রায় 15 জন কিশোরীকে এইচপিভির প্রতিরোধী টিকাকরণ করা হয়েছে। টিকাকরণের পর প্রত্যেককে একটি করে সার্টিফিকেটও প্রদান করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত 14 বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই টিকা ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই বিশেষ টিকাকরণ কর্মসূচি আগামী 3 মাস ধরে চলবে। এর মাধ্যমে অধিক সংখ্যক কিশোরীকে টিকাকরণের আওতায় এনে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও সুরক্ষা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে এইচপিভি টিকাকরণ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচি স্টার্ট হলো। আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই জিনিসটি, এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি কলকাতা থেকে লঞ্চ করেছেন। তারপর আমরা সামগ্রিকভাবে প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ভ্যাকসিনটি লঞ্চ করলাম। আমাদের মাননীয় বিধায়ক আজকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন লঞ্চের মধ্যে উপস্থিত ছিলেন। ওনার হাত দিয়ে আমরা প্রথম ভ্যাকসিনেশন সার্টিফিকেট বিতরণ করি এবং এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি এখন আগামী 3 মাস চলবে। আজকে এখন অবধি 15 জনকে দেওয়া হয়েছে। সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি লঞ্চ করে ভারতবর্ষে, এবং তথাকথিতভাবে এটা পশ্চিমবঙ্গে লঞ্চ হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। তারপরে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এখন চলবে আগামী 3 মাস। গ্রামের ক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে একটু সেটা আমরা আমাদের মাননীয় বিডিও সাহেব এবং আশা কর্মীদের মাধ্যমে ভ্যাকসিনেশন, দেখুন এই ভ্যাকসিন বাদ দিয়েও তো অনেক রুটিন ইমিউনাইজেশনের বাচ্চাদের জন্য ভ্যাকসিন হয়। এই সার্টিফিকেটগুলো যদি আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর ডেট অলরেডি এন্ট্রি করা রয়েছে। তারা যখন নর্মাল ভ্যাকসিনগুলো পেয়েছিলেন, মানে রুটিন ইমিউনাইজেশনগুলো পেয়েছিলেন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বা ওপিভি যেগুলো পাওয়ার, সেগুলো পেয়েছিলেন। ভ্যাকসিনেশন পার্সেন্টেজ এই মুহূর্তে রাজগঞ্জে 99%-এর কাছাকাছি রয়েছে, অর্থাৎ 99% ভ্যাকসিনেশন আমাদের কমপ্লিট রয়েছে। কিছু পকেটস থাকলে সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের আশাকর্মীরা বুঝিয়ে তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়ানোর জন্য সেই ব্যবস্থা করছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের মারধর করার মামলায় গ্রেপ্তার আনসার আলী, পলাতক কৃষ্ণ দাসের খোঁজে পুলিশ। জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে অভিযুক্ত পলাতক কৃষ্ণ দাসের আরও এক ঘনিষ্ঠ সহযোগী আনসার আলীকে গ্রেপ্তার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। গত 5ই মে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে জলপাইগুড়ি লোকসভা আসনের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস আর তার দলবলের বিরুদ্ধে। অভিযোগের পর থেকেই পলাতক কৃষ্ণ তারই সঙ্গে আত্মগোপন করেছিলেন মামলার অভিযুক্তদের তালিকায় থাকা ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বাসিন্দা আনসার আলী। অবশেষে আনসার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের দাবি, আনসারের গ্রেপ্তারের ফলে পলাতক কৃষ্ণ দাস সহ বাকি অভিযুক্তদের দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে। যদিও ধৃত আনসার আলীর দাবি, তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। দাদা, আপনি এসে করলেন কেন? কি হয়েছে? চলো। কেন কেন? কারণ একটা যে মারপিট হয়েছিল, হ্যাঁ, পরে হ্যাঁ, ওর জন্যই। হ্যাঁ, ওর জন্যই আমার নামটা
ঢুকাই দিছিল। সেদিকে আপনি ছিলেন না, আমি একদম ওখানে ছিলাম না, কোনো অন্যায় আমি করিনি কারো, তাই আমি সারেন্ডার হলাম। পিনাকি শিলের রিপোর্ট। ধূপগুড়িতে জোড়া হাতির তাণ্ডব, জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল 4 পের দল, চাঞ্চল্য এলাকায়। বাইসনের আতঙ্ক কাটতে না কাটতেই এবারে জোড়া হাতির তাণ্ডবে চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকায়। শনিবার ভোরবেলায় সোনাখালীর জঙ্গল থেকে বেরিয়ে আসা 2টি হাতি পূর্ব মাগুরমারির ক্লাব পাড়া এলাকায় ঢুকে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্কের পাশাপাশি উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় সূত্রে খবর, খাবারের সন্ধানে রাতের অন্ধকারে হাতির দল প্রায়ই লোকালয়ে হানা দেয়। এদিনও 2টি হাতি গিলান্ডি নদী পেরিয়ে ক্লাব পাড়া এলাকায় আসে। রাতভর বিভিন্ন এলাকায় তাণ্ডব করে। ভোর হওয়ায় তারা জঙ্গলে ফিরতে পারেনি। পরে এলাকার একটি ঘন জঙ্গলের মধ্যে আশ্রয় নেয়। শনিবার সকালবেলায় হাতির গর্জন শুনে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে। খবর পেয়ে বিন্নাগড়ি বন্যপ্রাণ শাখা আর সোনাখালী বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়। বন দপ্তর সূত্রে খবর, 2টি হাতি সোনাখালীর জঙ্গল থেকে লোকালয়ে ঢুকেছে। তাদের গতিবিধির ওপরে নজরদারি চালানো হচ্ছে। বনকর্মীদের পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার পর বিশেষ ড্রাইভ চালিয়ে 2টি হাতিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের অযথা ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। আতঙ্কিত পুরা এলাকাবাসী সবাই আতঙ্কিতই হয়ে আছে। তারপরে তো এখনো পুরাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, জঙ্গলের ভিতরে দুটো দেখা গেল, এখন কোন দিকে কে যাবে, লোকজন তো পুরা ভিড় হয়ে আছে। আচ্ছা, কখন আপনার প্রথম দেখেন এই হাতিটিকে লক্ষ্য করা যায়? মোটামুটি 6টা, 6:30টা। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি এলাকায়? আপাতত কোনো ক্ষয়ক্ষতি দেখা যায় নাই। আচ্ছা, কটি হাতি দেখতে পাচ্ছেন? 2টি। বন দপ্তর আসছে? বন দপ্তর আসছে কি? আসছে, বন দপ্তর আসছে। আচ্ছা, কত লোকের বসবাস এই এলাকাতে যেখানে হাতি বেরিয়েছে? লোক তো অনেকেই আছে, প্রচুর লোক আছে এইখানে। হচ্ছে 3টে হাতি, 2টা বাচ্চা, একটা বড়। এখন পর্যন্ত কি অবস্থা আছে? বন দপ্তর পুলিশ কি আসছে? বন দপ্তর পুলিশ টুলিশ তো অনেক আসছে, এখন হাতি ভিতরে ঢুকছে, খবর পাওয়া যাচ্ছে না। কোন এলাকায় আছে হাতি? এই যে আশপাশে একদম পাশে আছে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই 100 মিটারও নাই। কি নাম জায়গা? এটা তো পূর্ব মাগুরমারি ক্লাব পাড়া এলাকায় আতঙ্ক আছে? আতঙ্ক তো আছেই, বাপরে বাপ, রাত্রি কখন আসছে বোঝা যাচ্ছে না কিছু। কি বলছে বন দপ্তর? বন দপ্তর বলতেছে যে আজকে এখন লোকজন সরে যাও বাড়িতে, আমরা দেখতেছি বিষয়টা। কোন জঙ্গল থেকে বেরিয়েছে বলে মনে হচ্ছে? এটা সোনাখালী জঙ্গল থেকে বেরিয়েছে মনে হচ্ছে, যেহেতু এখান থেকে কাছে সোনাখালী জঙ্গল। কটা বিট আর কটা রেঞ্জ রয়েছে? এখানে মরাঘাট রেঞ্জ কাজ করছে, এখানে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড কাজ করছে। এখানে অনেক সময় আমরা বেশিরভাগ সময় নাথুয়া রেঞ্জেরও হেল্প পাই, তো এখানে কোনো অসুবিধা হয় না। কটা রয়েছে এখানে? এখন এখানে 2টো হাতি রয়েছে, একটা সাব অ্যাডাল্ট এবং একটা adult। কোন গ্রাম? এটা পূর্ব মাগুরমারি। তো এখন কি ড্রাইভ করবেন বা কি ভাবছেন? না, এই সময় ড্রাইভ করাটা সেফ হবে না। আশেপাশে কি বাড়িঘর রয়েছে? প্রচুর বাড়িঘর আছে এবং প্রচুর লোকজন আছে, সেক্ষেত্রে হাতিরাও ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তো এই সময় ড্রাইভ করাটা আমার মনে হয় ঠিক হবে। কোন গ্রাম? এটা পূর্ব মাগুরমারি। হাতিদের বিরক্ত করা বা কোনো ঘটনা কি লক্ষ্য করা গিয়েছে? না, হাতিদের বিরক্ত করা হচ্ছে না কোনোভাবেই, কিন্তু যা হয় এত লোকালিটির লোকজন থাকার জন্য নিজেরা তো নিজেদের মধ্যে কথাবার্তা হয়, সেটার জন্য হাতিরা হয়তো ভয় পেলেও পেতে পারে, কিন্তু এখান থেকে কোনো লোকজন গিয়ে হাতিকে উত্তক্ত করার ঘটনা সকাল থেকে। যে জায়গায় রয়েছে সেটাকে এলিফ্যান্টের জন্য বর্তমানে সেফ জোন মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে পুরোপুরি সেফ জোন, কেননা এখানে জঙ্গলটা যথেষ্ট ঘন এবং তারা নিজেদেরও সেফ বলেই মনে করছে আমার মনে হচ্ছে। সন্ধ্যার পরে বেরিয়ে ওইগুলোকে ড্রাইভ করে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ধূপগুড়িতে প্রস্তাবিত বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি ফিরিয়ে দিলেন স্থানীয়রা। ধূপগুড়ি শহরের প্রস্তাবিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রকে ঘিরে শনিবার সকালে উত্তেজনা ছড়ায়। শহরের আবর্জনা ফেলতে গেলে প্রস্তাবিত স্থানে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে পুরসভার কম্প্যাক্টর ভ্যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবর্জনা বোঝাই গাড়িকে সেখান থেকে পিছু হটতে বাধ্য হতে হয়। ঘটনাটি ধূপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন 16 নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরে সেখানে পৌঁছান ধূপগুড়ি মহকুমা শাসক তথা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর শ্রদ্ধা সুব্বা।
তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। স্থানীয়দের অভিযোগ 2004 সালে জমি কেনা হয় এবং 2009 সালে প্রাচীর নির্মাণের পর থেকেই ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। দূষণ এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কায় তারা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন। বাসিন্দাদের দাবি, প্রায় 500 পরিবারের বসবাস রয়েছে ওই এলাকায়, তাই জনবসতির কাছে কোনোভাবেই আবর্জনা ফেলার ব্যবস্থা তারা মেনে নেবেন না। অন্যদিকে প্রশাসনের দাবি, সেখানে প্রচলিত অর্থে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হচ্ছে না, বরং একটি আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে আবর্জনা থেকে প্লাস্টিক এবং অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য উপাদান আলাদা করে রিসাইকেলিং করা হবে এবং জৈব বর্জ্য থেকে সার উৎপাদন করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে মতপার্থক্য থাকার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। আগামী দিনে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করার চেষ্টা চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। কি সমস্যা এখানে সকাল থেকে? সমস্যা এই যে একটা ডাম্পিং দীর্ঘদিন ধরে এইভাবে সেই বামপন সরকার আমলে এটা করছিল, করার পরে এমনি তো একটা কারখানা হওয়ার কথা বলে করছিল। কারণ সাধারণ মানুষ তো অত বোঝে না, কারখানা যার জমি বেচছে ওরা কিনছে, ওরা কী করবে। পরে যখন একটা সাইনবোর্ড দিয়ে গেলে ঘুরতেছে যে একটা ডাম্পিং, ঠিক আছে ডাম্পিং করা হয়ে গেলে একদিন মাল সামান নিয়ে আসলে ওখানে সবাই দেখে একেবারে আটকাই দিল যে না এটাতে আমরা একটু দিব না। তারপর ওইভাবে চলে গেল। তারপর বামপন সরকার চলে যাওয়ার পরে আসলো টিএমসি আসার পরেও দুই একবার এইভাবে আসছিল, তাও লোক ঘুরে দিছিল। তারপরে ইদানিং আবার এই যে কালকের থেকে আর আবার ওই এই মালপানি নিয়ে আসে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এখানে ওই আবর্জনা ছাড়া অন্য কিছু যা করে করি, আমরা আবর্জনা করতে দেবো। চারপাশে আশেপাশে প্রায় 300 থেকে 400 পরিবার আছে। এই পরিবারগুলো এই আবর্জনা ডাম্পিং এখানে করলে পরে আমাদের বাচ্চা কাচ্চা প্রজন্মের যে একটা ইয়ে আছে, এই জেনারেশনটা কী অবস্থা হতে পারে। আর একটা ডাম্পিং থাকার পাশে কি অসুবিধা এটা সবাই জানে, সেটা আমরা করতে দেবো। আজকে আমাদের উদ্যোগ নিয়েছিলাম এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটাকে ফাংশনাল করার জন্য, কিন্তু এখানে যে আশেপাশে পরিবাররা আছেন ওনারা একটু অবজেকশন দিয়েছে। তো আমরা লিস্ট ড্র করছি, তারপর ওনাদের সঙ্গে সেপারেটলি আবার বসা হবে। ম্যাডাম, ওনারা তো বারবার দাবি জানাচ্ছেন এবং আজকে গাড়িও ঘুরিয়ে দিয়েছেন। যে দাবিগুলো জানাচ্ছেন সেই দাবিগুলোর ওপরে কী ব্যবস্থা নেবেন? দেখুন, এখানে আমাদের মানুষকে হয়তো বোঝাতে পারছি না। ওনাদের 20 বছর ধরে এটাই ধারণা যে ডাম্পিং সাইট হবে, কিন্তু এটা ডাম্পিং সাইট হবে না। এটা আমরা সায়েন্টিফিক্যালি একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করছি, যেখানে প্লাস্টিক সেগ্রিগেশন হবে এবং প্লাস্টিক সেগ্রিগেট করার পর প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট আমাদের আছে ঝুমুরে, ওখানে দেওয়া হবে এবং বাকি যা আছে সেটাতে জৈব সার তৈরি হবে। তো এটা হয়তো আমরা মানুষকে ভালো করে বোঝাতে পারছি না, বা 20 বছর ধরে ওনাদের যা ধারণা আছে যে ল্যান্ডফিল হবে বা ডাম্পিং সাইট হবে, সেটা নিয়েও ওনাদের আছে। তো আমরা দেখি আগামী দিনে আবার বসবো ওনাদের সঙ্গে। ম্যাডাম, 2013 সালের তৎকালীন এসডিও জলপাইগুড়ি সীমা হালদার তিনিও এসেছিলেন, সেখানে চেষ্টাও করেছিলেন, তিনিও ব্যর্থ হয়েছেন। সেই জায়গা থেকে এত বছরের মানুষের যে রাগ বা মানুষের যে দাবি, সেটা কতটা কীভাবে মেটাবে? দেখুন, এখন চেষ্টা তো চালিয়ে যেতে হবে। যেহেতু ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে কোনো SWM ইউনিট নেই, আমাদের খুব অসুবিধা হচ্ছে। তো আগামী দিনে শুধু এটা তো প্রাইমারি ইউনিট হলো, আমরা আরও কিন্তু জমিগুলো আইডেন্টিফাই করছি। সেখানে সেকেন্ডারি যে ইউনিটগুলো হবে, আরও একটু বড় জমি আমাদের লাগবে। অলরেডি কাজ শুরু হয়েছে, আমরা আরও অন্য সাইটগুলোও দেখছি। তো শুধু এই একটা সাইট নয়, আমাদের 3-4টে সাইট আরও লাগবে, যেখানে আমরা SWM ইউনিটটা তৈরি করব। বর্তমানে কি এখন বন্ধ থাকবে? বর্তমানে আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা আবার সেকেন্ড রাউন্ড অফ মিটিং করব, যারা এফেক্টেড ফ্যামিলিজ আছেন তাদের সঙ্গে আবার বৈঠক হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিষিদ্ধ কাপ সিরাপ সহ 3 জন গ্রেপ্তার, বড় সাফল্য নিউ জলপাইগুড়ি থানার পুলিশের। বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে 3 জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রিবেলায় জিয়াগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে 30টি কার্টুন থেকে প্রায় 4500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সিরাপগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে আনা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় 3 জনকে। ধৃতরা অলোক কুণ্ডু, প্রসেনজিৎ মুখার্জি আর সুরজিৎ
অমিত হালদার। পুলিশ সূত্রে খবর, ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শিব মন্দির সংলগ্ন মাটিকাড়া ফাঁসি দেওয়া মোড় ফ্লাইওভারে বৃহস্পতিবার একটি গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনায় জড়িয়ে পড়ে দুটি 4 চাকার গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল একটি ছোট যাত্রীবাহী গাড়ি। সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি 4 চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী গাড়িটিকে। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকবার উল্টে রাস্তার ওপর পড়ে যায়। দুর্ঘটনায় যাত্রীবাহী গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর অপর গাড়ির চালক ঘটনাস্থলে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ এবং বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মানে কিভাবে হলো দুর্ঘটনাটা, মানে দোষটা কার ছিল? দোষটা যদি বলা যায়, এই যে এই গাড়িটাই ছিল। মানে কোন দিক থেকে আসছিল এই গাড়িটা? আমরা শিলিগুড়ি থেকে শিব মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, গাড়িটা শিব মন্দিরেরই গাড়ি। আচ্ছা। আর এই গাড়িটা মানে স্পিড যেটা বোঝা যাচ্ছে যে লাগবেই, হ্যাঁ, যার জন্য আমরা সেইভাবে অ্যালার্ট হয়ে যাচ্ছি। আচ্ছা। করতে করতেই মেরে দিল। 3 পাল্টি আমরা খেলাম। 3 পাল্টি খেলেন? হ্যাঁ। আপনার কতজন ছিলেন টোটোতে? টোটোতে কজন? 2 জন পেছনে, আমরা 2 জন, 4 জন, 5 জন, 6 জন সামনে বুঝি। সবাই কেমন আছে? একজনের খুবই উন্ডেড হয়েছে, একটা অল্প বয়সী ইমিডিয়েটে নিয়ে গেছে। মিউটাতে নিয়ে গেছে। হ্যাঁ। আপনাদের অবস্থা কেমন আছে? আমি এই মুহূর্তে কিছু বলছিলাম, আমার এই ঘাড়ে আর আমি হাত উঠাতে পারছিলাম না, এখন উঠছে। আর আমার বিশেষের এই চোখে লেগেছে, ফুলে গেছে। যাবো, আমি ডাক্তারের কাছেই যাচ্ছি আমরা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির কৃষকরা সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে জলপাইগুড়ি কৃষি ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। বৈঠকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কৃষি প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, আর্থিক সহায়তা, সার বীজ সরবরাহ এবং কৃষক ভাতা সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা হয়। বিধায়ক দীনেশ সরকার জানান, প্রকৃত কৃষকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা, সরকারি প্রকল্প সম্পর্কে কৃষকদের আরও সচেতন করে তোলার ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি ভবনে একটু আলোচনা হলো। আলোচনাটা এই যে আমাদের গ্রাম বাংলার কৃষকরা তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেগুলো নিয়ে একটু আলোচনা হলো। ওই কৃষকদের যে পিএম কিষাণ নিধির থেকে শুরু করে সমস্ত টাকাই 90% টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, সেই টাকা সাধারণ কৃষকরা পাচ্ছে কিনা সেই জন্যই ওনাদের এখানে আমাদের যাওয়া। এই আর একটা ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার। আর আগামী দিনে কৃষকরা যেন প্রকৃতপক্ষে প্রকৃত কৃষকরাই যেন তার সুযোগ সুবিধাটা পায়, সরকারি সুযোগ সুবিধাটা, সার থেকে বীজ, বীজ থেকে যেসব কৃষক ভাতা, সেগুলো যেন সঠিক কৃষকরা পায়, সেই জন্যই ওই আলোচনা করার জন্য আমাদের কৃষি ভবনে যাওয়া। আমরা বিভিন্ন সময় দেখেছিলাম নানা কৃষকের নানা রকম অভিযোগ ছিল। আজকে কি তার কি কোনো রকম রূপ পেলেন? হ্যাঁ, অবশ্যই। কারণ সব কৃষক জানে না যে ওই কৃষি দপ্তর থেকে কৃষকরা এত সুযোগ সুবিধা আছে। সেটাই আমরা বললাম আজকে অফিসে, যে আপনারা এটা অন্তত কৃষক সমাজের কাছে আপনাদের এই বার্তাটা পৌঁছানোর দরকার, যে সাধারণ কৃষক যারা আছে তাদের ওই সার থেকে বীজ এবং কিছু যন্ত্র, কিছু চাষ করার সাবসিডি সেই হিসাবে পায়, সব কৃষকরা কিন্তু জানে না। তা আমরা আশা করি আগামী দিন কৃষকরা যদি এই সরকারের কাছ থেকে যদি সাবসিডিটা পায়, তারা যদি কৃষি কাজে যদি সেইগুলো ব্যবহার করে, আগামী দিন আমাদের সমাজ, কৃষক সমাজ আরও উপকৃত হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
এসআইআর প্রসঙ্গে এবার সরব হলো ভোটাধিকার সুরক্ষার সমন্বয় মঞ্চ প্রস্তুতি কমিটি। এদিন জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমে একটি কনভেনশনের আয়োজন করা হয়। কনভেনশনে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে সমস্ত ভোটারের দাবি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে অথবা যাদের ভোটার পরিচয় সংক্রান্ত বিষয় বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রে আইনসম্মত ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নাগরিকত্ব ও ভোটাধিকার সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। এদিনের কনভেনশনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ডিলিটেড ভোটার উপস্থিত ছিলেন। পাশাপাশি সংগঠনের সদস্যরাও অংশ নিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভোটারদের অধিকার রক্ষার দাবিতে প্রতিবাদ জানান। বক্তারা অভিযোগ করেন, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় বহু মানুষ সমস্যার মুখে পড়ছেন। তাই প্রশাসনের কাছে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিষয়গুলির নিষ্পত্তির দাবি জানানো হয় কনভেনশন থেকে। আমাদের মানবাধিকার সংগঠন সিপিডিআরএস তারা এসআইআরের যে প্রক্রিয়া নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে, আমরা মনে করেছি এটা অত্যন্ত অগণতান্ত্রিক, অবৈধ, অসাংবিধানিক। আমরা তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করছি। বাস্তবে বিপুল সংখ্যক ভারতবর্ষের নাগরিক, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা বৈধ ভোটার, আবার এমন অনেক মানুষ বৈধ কি বৈধ নয় এই বিচার বিভাগ বিচার শেষ করতে পারেনি, অথচ নির্বাচন প্রক্রিয়া হয়ে গেল। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছি এবং আমরা বলতে চাই যাদের নাম এখনও বিচারাধীন অবস্থায় আছে, ট্রাইব্যুনালে আছে, দ্রুত তাদের এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সমস্ত বৈধ ভোটার তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলছি, নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। এটা নির্বাচন কমিশন নিজে বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু আমরা দেখলাম যে বাস্তবে এর মধ্য দিয়ে এই যে তালিকা, ডিলিটেড তালিকা, তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরকে পাঠাবে এবং বলছে যে কোনো সময় তারা আটক করবে। এটা আইন মাফিক হচ্ছে না। একজনকে অভিযোগ করলাম, আমার মনে হলো সন্দেহভাজন, আমি আটকে রাখলাম, কোনো আইনি প্রক্রিয়ায় গেলাম না, এটা চলতে পারে না। আমরা তাই তার বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গের সর্বত্র আমাদের সিপিডিআরএসের উদ্যোগে এলাকায় এলাকায় ভোটাধিকার সুরক্ষা সমন্বয় মঞ্চ গড়ে তুলছি। আজকে এখানে অসংখ্য ডিলিটেড যারা মানুষ তারা এখানে আছেন, তারা এসেছেন, তারাও এখানে তাদের বক্তব্য রাখছেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বনাঞ্চল থেকে প্রায় প্রতিদিনই হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করছে। বিশেষ করে হাতির হানায় কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও বাড়ছে। এই পরিস্থিতিতে ফসল রক্ষার জন্য অনেক কৃষক জমির চারপাশে বৈদ্যুতিক ফেন্সিং তার ব্যবহার করছেন। তবে এর ফলে বহু ক্ষেত্রে হাতির মৃত্যু ও আহত হওয়ার মতো দুর্ঘটনা ঘটছে। এই প্রেক্ষিতে মানুষ বন্যপ্রাণীর সংঘাত কমানো এবং বৈদ্যুতিক ফেন্সির তার ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বন দপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি বিটের বন বাংলোতে অনুষ্ঠিত এই সভায় রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, বন বিভাগের ডিএফও, এডিএফও, বনকর্মী, পুলিশ প্রশাসন এবং যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মূলত বনাঞ্চল সংলগ্ন কৃষি জমিতে অবৈধ বৈদ্যুতিক ফেন্সিং ব্যবহার করলে কী ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং কিভাবে মানুষ বন্যপ্রাণী সহাবস্থান নিশ্চিত করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। इस मीटिंग में हमारा बेसिक कंसल्टेशन होता है सब स्टेक होल्डर से। सब स्टेक होल्डर हम साथ लाते हैं। आज हमारा बहुत एक सौभाग्य था कि हमारे ऑनरेबल एमएलए राजगंज भी आए थे हमारे यहाँ पर, उन्हें मीटिंग प्रिसाइड की थी और साथ में थे फॉरेस्ट डिपार्टमेंट के ऑफिसर्स एंड स्टाफ, इलेक्ट्रिसिटी डिपार्टमेंट के, पुलिस डिपार्टमेंट के, एनजीओज, जेएफएमसीज और सभी लोकल लोग। इस मीटिंग में हम लोग डिस्कस करते हैं कि कई बार हाथी को इलेक्ट्रिक्यूशन की वजह से, हाथी को और कई जानवरों को इलेक्ट्रिक्यूशन की वजह से क्षति होती है।
तो कई बार ऐसा होता है कि हम लोग फसल को बचाने के लिए, किसान गलती से अपनी फसल के मतलब को प्रोटेक्ट करने के लिए इलेक्ट्रिसिटी फेंसिंग कर देता है, इलेक्ट्रिक फेंसिंग कर देता है। तो कई बार हाथी को उसमें डैमेज होता है, कई बार हमारे कई तार ढीले हो जाते हैं, तो उनमें हाथी फंसने का डर होता है, उसका मिनिमम हाइट नहीं रहा तो, क्लियरेंस नहीं रहा तो इस पे डिस्कशन करने के लिए, लोगों को थोड़ा सतर्क करने के लिए इलेक्ट्रिक डिपार्टमेंट के साथ एक जोगाजोग बनाने के लिए हमने किया था, ताकि हमें इन्फॉर्मेशन मिल पाए फील्ड से, हमारे स्टाफ से, और तुरंत रिले हो पाए इलेक्ट्रिक डिपार्टमेंट में, ताकि हम लोग पे तुरंत एक्शन ले और हाथी को या कोई भी जानवर को कोई क्षति ना हो। এই ইলেকট্রিবিউশনে হাতি জন্য বাঁচানোর জন্য মিটিংটা ছিল। এখানে ব্যাকনপুর ফরেস্ট ডিভিশন থেকে এটা করা ছিল, আমবাড়ি রেঞ্জ। তারপর আর ওইখানে মাননীয় এমএলএ সাহেব ছিল, রাজগঞ্জ ব্লক ডিএফও সাহেব, এডিএফও সাহেবও ছিল, সবাই মিলে একটা মিটিং হলো। ওই হাতি কীভাবে অ্যান্টি ইলেকট্রিকিউশনটা আমরা করতে পারি, লোক যে বাড়িতে পাশে ঘেরা দিয়ে কিছু ইলিগালভাবে করে আর হাতিটা ক্ষতি হতে পারে, সব জিনিসটা নিয়ে গল্প হলো কি এটা কীভাবে আমরা রুখতে পারি আর সচেতন করতে পারি লোকটাকে কীভাবে ওনারা না করে এই জিনিস। কি দেখা গেল এলাকায় কি কি আছে অবস্থা? এই যে সন্ধ্যার পর দেখা যাচ্ছে যে ইলেকট্রিক তার দিয়ে ওইটা হলো কি স্ট্রিট লাইটটা কিছুটা কোনো এরিয়াটা স্ট্রিট লাইটটা নয়, ওই জন্য প্রধান আর ওই সবগুলো হলো কি অঞ্চলে অ্যাপ্লাই করবে, আর ওইখান থেকে ওই ইলেকট্রিকটা মানে স্ট্রিট লাইটের জন্য আলোর জন্য, রাত্রি আলো না থাকে ওইখানে হাতি চলে আসে, ওই সব জন্য আলো দিয়ে জন্য একটা আলোচনা হলো। আর আপনার ওই লোক যে ইলিগালভাবে যে করে চাষগুলো যে ওই ইলেকট্রিক নিয়ে, ওটা কীভাবে আমরা করতে পারি, বন্ধ করা যায় কিভাবে? কি বললো সাধারণ মানুষ, কি বললো সাধারণ মানুষ? আপনার ওই যে এফএমসি যে একটা আছে, ওই জন্য ওনার একটা গল্প আছে কি ওনার শেয়ারটা কিছু সময় থেকে পাচ্ছে না, ওই জন্য ডিএফও সাহেব বললো কি এটা দেখবে, নতুনভাবে এখন সরকার গঠন হয়েছে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের পঞ্চম দিনে টাউন ক্লাবের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাউন ক্লাব বড় ব্যবধানে জয়লাভ করল। শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে টাউন ক্লাব মুখোমুখি হয় এটিও মালবাজারের সঙ্গে। লিগ শুরু হয় 17ই মে, চলবে 26শে জুন পর্যন্ত। প্রতিদিনই মাঠে ফুটবল প্রেমীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষণীয়, যা পুরো প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। শনিবারের ম্যাচে টাউন ক্লাব দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 5-1 গোলে মালবাজারকে পরাজিত করে। টাউন ক্লাবের হয়ে ক্রিস সুব্বা 2টি গোল করেন, এছাড়াও নিশান্ত লোহার, অনিশ কারকাট্টা এবং রিতম রায় 1টি করে গোল করেন। অন্যদিকে এটিও মালবাজারের পক্ষ থেকে একমাত্র গোল করেন আমির হোসেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন টাউন ক্লাবের ক্রিস সুব্বা, যিনি একাই 2টি গোল করেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জানা গিয়েছে জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে তাকে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি প্রদান করা হয়। এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়া মহলে উত্তেজনা আর আগ্রহ ক্রমেই বাড়ছে। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজগঞ্জে শুরু হলো সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ। প্রথম দিনেই টিকা পেল 15 কিশোরী। জলপাইগুড়িতে বিজেপি কর্মী মারধর মামলায় গ্রেফতার আনসার আলী, পলাতক কৃষ্ণ দাসের খোঁজে পুলিশ। ধূপগুড়িতে জোড়া হাতির তাণ্ডব, জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল 4 পেয়ে, চাঞ্চল্য এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।